ওকে, সো এই ভিডিওতে আমরা পাইল লোড টেস্টের মাধ্যমে যে বেয়ারিং ক্যাপাসিটি বের করতে হয় সেগুলোর কিছু অঙ্ক দেখব। থিওরিটিক্যাল আলোচনা খুব বেশি থাকবে না, আমরা শুধুমাত্র অঙ্কগুলো দেখা ট্রাই করব। বাট মেইনলি আমাদের দুই ধরনের অঙ্ক আমরা দেখতে পাবো যখন আমরা এই ম্যাথগুলোকে করব। প্রথমে আমাদের থাকবে স্ট্যাটিক লোড টেস্টগুলো। স্ট্যাটিক লোড টেস্ট, স্ট্যাটিক লোড টেস্টে বেসিক্যালি আরও কয়েকটা টাইপ থাকতে পারে, যেমন আমাদের সিআরপি থাকতে পারে, কনস্ট্যান্ট রেট মেথড, অথবা আমাদের এমএলটি থাকতে পারে, মেইনটেইনড লোড মেথড, আর আরেকটা থাকতে পারে কিউএমএল বা কিউএমটি, এরকম সামথিং। তো নামগুলো আমি ঠিকভাবে লিখি নাই, সে কারণে আমি নামগুলো নিয়ে খুব একটা বদল করতেছি না। বাট একদম মোটা দাগে যদি আমরা দেখি, আমাদের স্ট্যাটিক লোড টেস্ট এক ধরনের টেস্ট থাকবে, আরেকটা থাকবে আমাদের ওসেল টেস্ট। এই স্ট্যাটিক লোড টেস্ট সেটার মধ্যে আমরা কিউবি এবং কিউএফ এই দুটাকে একসাথে একটা সামেশন আকারে দেখতে পাবো। এগুলোকে আমরা কখনো আলাদা আলাদাভাবে পাবো না, কিন্তু ওসেলের ভিতরে আমরা কিউবি এবং কিউএফ এগুলোকে আলাদা করে পাবো, এবং সেগুলো দিয়ে আমাদের বিভিন্ন অঙ্ক করতে হবে। তো স্ট্যাটিক লোড টেস্টেরগুলোর ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে সেটা আমরা বলবো, তারপরে হচ্ছে আমরা অঙ্কগুলোর দিকে চলে যাব। স্ট্যাটিক টেস্ট আমি ছোট করে যদি রাখি, এখানে সবসময় আমরা যখন টেস্টটা করার পরে আমরা এখানে একটা গ্রাফ পাবো। সেই গ্রাফের আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে সেটেলমেন্ট, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের লোড, মানে যে লোডটা আমরা পাচ্ছি। তো গ্রাফ দেখা যায় ইউজুয়ালি দুই ধরনের হয়। এক ধরনের গ্রাফ এরকম করে যাওয়ার পর একদম এরকম একটা প্ল্যাচু পায়, আর কিছু গ্রাফ আছে যে গ্রাফগুলো এরকম প্ল্যাচু পায় না, সেই গ্রাফগুলো এরকম করে আসার পরে আবার এরকম উপরের দিকে উঠতে থাকে। তো এই দুই ধরনের যে গ্রাফ, তার মধ্যে একটাকে আমরা বলি ওয়েল ডিফাইন্ড আর আরেকটাকে আমরা বলি ইল ডিফাইন্ড। তো যেটা প্ল্যাচু করে সেটাকে আমি এভাবে আঁকতেছি, আর যেটা প্ল্যাচু করে না সেটাকে আমি এভাবে আঁকতেছি। যেটা ওয়েল ডিফাইন্ড সেটাতে যেটা হয়, আমাদের আলটিমেট লোড ক্যাপাসিটি সেটা এই পয়েন্টটাতেই চলে আসে। যেহেতু আমরা একটা ফিক্সড ভ্যালু পাই যে এরপরে সেটেলমেন্ট বাড়ার সাথে সাথে আমার লোড কিন্তু বাড়তেছে না, তাই আমরা বলতে পারবো যে এইটাই আমার আলটিমেট লোড। আর যেটা আমাদের ইল ডিফাইন্ড থাকে সেটার ক্ষেত্রে কি করতে হয়, দুইটা স্ট্রেট লাইন পোর্শনের মতন পাওয়া যায়। একটা স্ট্রেট লাইন পোর্শন হচ্ছে এইটা, এবং আরেকটা যে স্ট্রেট লাইন পোর্শন সেটা কিন্তু আমাদের এই নিচে আছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রেট লাইন পোর্শনটা। এই দুটো ছেদ করছে কোথায়? ছেদ করছে এই বিন্দুটাতে। তো এই পয়েন্টে আমার যে ভ্যালুটা সেটা হবে আমার ইউ আলটিমেট। এখন সেকেন্ড যে মেথডটা আমরা ব্যবহার করলাম এটাকে আমরা বলি ট্যানজেন্ট মেথড। এখন এই ট্যানজেন্ট মেথডটা সবসময় আসলে সুইটেবল হয় না। কখন সুইটেবল হবে, কখন সুইটেবল হবে না, সেটা নিয়ে আমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এইরকম, আমরা ম্যাথের সময়ও দেখবো, বাট এখন আবার দেখতেছি। সেখানে আমাদের প্রথমে একটা লোড দেওয়া হয়েছিল, লোড দেওয়ার কারণে জিনিসটা এভাবে যাওয়ার পরে সেখানে কি হয়, সেখানে আমরা লোডটাকে কমাই দিই, কমানোর কারণে সেটা রিকম্প্রেশন হয়। রিকম্প্রেশন হওয়ার পর এটার মধ্যে প্লাস্টিক সেটেলমেন্ট এতটুকু থেকে যায়। এরপরে এটাকে যখন আমি আবার লোড দেওয়া শুরু করি, তখন সেটা এইভাবে করে রিলোড হতে থাকে, এবং রিলোড হওয়ার পরে গ্রাফটা এরকম করে উপরের দিকে যায়। তো এখানে কিছু জিনিস আমরা অবজার্ভ করতে পারি। প্রথম অবজারভেশনটা হচ্ছে, আমার শুরুর দিকে যেই ঢালটা ছিল স্লোপটা, এবং পরের দিকে যে স্লোপটা তৈরি হবে সেই স্লোপটাকে এরকম মাঝখান দিয়ে নিতে হয়। ওকে, সেই স্লোপটাকে কি নিতে হয়? মাঝখান দিয়ে নিতে হয়। রিলোডিং এবং রিকম্প্রেশন এই দুটার মাঝামাঝি যেটা যায় সেটার মাঝ বরাবর নিতে হয়, মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটা নিয়ে আমরা নিয়ে যাবো। তো এই যে দুইটা রেখা, এই দুটা রেখা কিন্তু খুব বেশি ভ্যারি করে না, ঠিক না? এদের ঢালগুলো কিন্তু অলমোস্ট সেম। এটার ক্ষেত্রে দেখেন, এটার ঢাল আর এটার ঢাল কিন্তু অনেক বেশি ভ্যারি করছিল, বাট এখানে কিন্তু সেরকম না, ঢালের ভেরিয়েশনটা একটু কম। সেকেন্ডলি, আমি যদি এইটাকে একটু মার্চ করতে চাইতাম, যে প্রথমে আমাদের লোডিং হয়েছিল এইদিকে, এরপর তো আসলে রিলোডিং হয়েছিল, একটু পরে তো আবার সেই লোডিং এর ভিতর চলে গেছিল, তো এইটা কিন্তু বেস্ট স্মুথলি ম্যাচ করে। তাহলে আমাদের যদি এই দুইটা কন্ডিশন কাজ করে, যে ওয়ান, লো ভেরিয়েশন ইন স্লোপ, মানে স্লোপে খুব একটা ভেরিয়েশন নাই, আর দুই নাম্বার হচ্ছে স্মুথ মার্জিং। মার্জিংটা বেশ স্মুথ হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো আমাদের ট্যানজেন্ট মেথডটা অ্যাপ্লিকেবল না, ট্যানজেন্ট মেথডটা আমার নেওয়া উচিত না। তাহলে তখন আমার আলটিমেট ক্যাপাসিটি কত হবে? আমরা আসলে আলটিমেট ক্যাপাসিটি বের করতে পারবো না, বাট আমরা শিওরলি যেটা বলতে পারবো সেটা হচ্ছে, এই পয়েন্টে আমার যে ক্যাপাসিটিটা আছে, আমার আলটিমেট ক্যাপাসিটি অবশ্যই এটা থেকে বড় হবে। আলটিমেট ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন দিস ভ্যালু, মাস্ট, এটা আমরা বলতেই পারবো। আমাদের অ্যান্সারটাও কিন্তু তখন ওভাবেই দিব, এবং লোয়েস্ট ভ্যালু হিসেবে আমরা কোনটাকে কাউন্ট করবো, এটাকে কাউন্ট করবো, বাট অবশ্যই আমাদের ক্যাপাসিটিটা কিন্তু কী হবে, এর থেকে বেশি থাকবে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ক্লোজ স্টেট নিয়ে। আমাদের দুই ধরনের গ্রাফ থাকতে পারে, একটা হচ্ছে প্ল্যাটু দেখাবে, আর একটা হচ্ছে প্ল্যাটু দেখাবে না। প্ল্যাচু দেখাইলে আমাদের ভ্যালু বের করার জন্য দুইটা টাইপ থাকতে পারে, একটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট মেথড দিয়ে করা যায়, আর এই ধরনের যদি হয় তাহলে ট্যানজেন্ট মেথড দিয়ে করা যাবে না।
এই হচ্ছে আমাদের দুইটা টাইপ। সেকেন্ডটা খুব একটা আসে না, ফার্স্ট টাইপেরটাই বেশি আসে, সো এটা খুব একটা মনোযোগ দিয়ে না দেখলেও চলবে। সেকেন্ডটা হচ্ছে আমাদের স্ট্যাটিক লোড টেস্টের পরে ও সেল টেস্ট। তাহলে স্ট্যাটিক লোড টেস্টের উপরে ও সেলের যেই মেইন স্ট্রেংথটা ছিল সেটা হচ্ছে ও সেল দুইটা জিনিসকে আলাদা করতে পারে, কিউ এফ এবং কিউ বি, এই দুটাকে কমপ্লিটলি সেপারেটভাবে সে হিসাব করতে পারে। এবং হিসাব করার সময় সে আমাদের এখানে একটা গ্রাফ পায়। গ্রাফটা হয় এরকম, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থেকে সেটেলমেন্টস, এক্স অ্যাক্সিস বরাবর থাকে আমাদের সেটেলমেন্টগুলো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে আমাদের লোডগুলো। সেটেলমেন্ট আর এদিক বরাবর থাকে আমাদের লোড, এদিকেও থাকবে আমাদের লোড। এটা যদি মনে করে রাখেন তাহলে এখানে আমি আসলে ভুল লিখছি, অ্যাক্সিসগুলো আমাদের এইটাতে আগেরটার মতন হবে না, এটা একটু পার্থক্যটা জানতে হবে। আমাদের আগেরটাতে এক্স অ্যাক্সিসের সেটেলমেন্ট ছিল, আর এখন আমরা ওয়াই অ্যাক্সিসের সেটেলমেন্ট দেখাবো, কারণ আমাদের সেটেলমেন্ট কিন্তু আর একটা নাই, সেটেলমেন্ট এখন দুইটা হয়ে গেছে, বাট লোড কিন্তু একটা। সেই কারণে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সেটেলমেন্ট দেখানো লাগতেছে, সেটা হচ্ছে পজিটিভ সেটেলমেন্ট। নিচে গেলে আমরা বলবো পজিটিভ সেটেলমেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আরেকটা সেটেলমেন্ট দেখাইতেছি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেটেলমেন্ট। নেগেটিভ সাইড আমরা দেখাইতেছি, এর মানে কিন্তু এইটা না যে এটা উপরে উঠতেছে বা নিচে উঠতেছে, আমি মনে এখানে একটু ভুল বলছি। উপরে মানে আমি বুঝাইছি যে গ্রাফের উপরে, গ্রাফের উপরে আমরা দেখাবো। এই গ্রাফের উপরে আমরা যে সেটেলমেন্টটা দেখাবো সেটা হবে কার কোরেসপন্ডিং, সেটা হবে কিউ এফ এর কোরেসপন্ডিং, ঠিক আছে, কিউ এফ এর কোরেসপন্ডিং। আর এইখানে যে স্লোপটা আমরা দেখাবো, সেটেলমেন্টটা আমরা দেখাবো সেটা হবে কিউ বি এর কোরেসপন্ডিং। আসলে যেটা হয় লোড টেস্টটাতে সেটা হচ্ছে আমার এখানে একটা পাইল থাকে, আর এখানে তো আমাদের মাটিটা আছেই, সেই পাইলের নিচে আমরা এখানে একটা সেলের মতন রাখি, ও সেল। যে ও সেলটা কি করতে পারে, যে সেলটা এক্সপ্যান্ড করতে পারে, তো যখন এটা এক্সপ্যান্ড করে তখন সে কি করে, উপরের দিকে একটা ধাক্কা দেয়, যার কারণে সে নিচের দিকে একটা ধাক্কা খায়। তাহলে এই যে উপরের দিকে একটা ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কাটাকে রেজিস্ট করতেছে কারা, ফ্রিকশনটা না? তো সেই কারণে আমরা এখানে একটা ফ্রিকশনের ভ্যালু পাই। তাহলে সে কতটুকু উপরে ধাক্কা দিতেছে এইটার উপর বেস করে সে ফ্রিকশনের একটা এস্টিমেট করে। আবার এই নিচে নিশ্চয়ই একটা হার্ড স্ট্রেটা আছে, যেটা নিচে আমরা পাইলটাকে রেস্ট করাইতেছি। তো যখন এই হোলসেলটা এক্সপ্যান্ড করে তখন তো সে নিচের দিকেও ধাক্কা দেয়, নিচের দিকে ধাক্কা দিলে সে রিয়াকশন আকারে আরেকটা ধাক্কা পায়। তো রিয়াকশনের যে ধাক্কাটা পাচ্ছে সেটা সে বেয়ারিং থেকে পাচ্ছে। তো এইভাবে সে নিচের ধাক্কা এবং উপরের ধাক্কা মেজার করার মাধ্যমে বেয়ারিংটা মাপতে পারে। বাট এখানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই কিউ এফ, এইটার ম্যাক্সিমাম ভ্যালু খুব তাড়াতাড়ি রিচ করে ফেলে কিউবি এর থেকে। মানে এখানে ধরেন সেটেলমেন্ট 10 মিলিমিটার হইলো, 10 মিলিমিটার হইলেই দেখবেন যে কিউ এফ পুরোপুরি যতটুকু পাওয়া সম্ভব সব পেয়ে গেছে। কিন্তু আরও বেশি কিউবি পাওয়া সম্ভব ছিল যদি আমি সেটেলমেন্ট আরও বেশি করতে পারতাম। এটা হয় কেন, কারণ নিচের পার্টটা অনেক বেশি রিস্ট্রেন্ট, নিচের পার্টটা কিন্তু সহজে মুভ করতে পারে না, বাট উপরের পার্টটা কিন্তু দেখেন প্র্যাকটিক্যালি কোনো বাধা কিন্তু নাই, জাস্ট স্ক্রিন ফ্রিকশনটা ছাড়া। তো এটার মুভমেন্টটা যেহেতু ইজিয়ার, কম সেটেলমেন্টে এটা কিন্তু উপরের দিকে মুভ করা শুরু করে এবং সে পুরা তার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা দিয়ে রেজিস্ট করতে পারে। বাট নিচেটা যেহেতু একদম ছিদ্র করে চলে যেতে হবে, বেয়ারিং বলি আমরা যেটাকে, সে কারণে এখানে কিন্তু আরও পরে জিনিসটা কি হওয়ার কথা, মোবিলাইজ হওয়ার কথা পুরোপুরি। আমরা যদি গ্রাফটাকে দেখতে পাই, গ্রাফটা দেখলে আমরা দেখতে পাবো যে গ্রাফটা অনেকটা এরকম আসবে, এইরকম এসে এইটা একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায় যাবে। মানে আমি কি করতেছি, আমি কিউ এফ এর ভ্যালু বাড়াইতেছি, আরও বেশি লোড দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু আমার সেটেলমেন্ট কিন্তু আমি আরও বেশি কি করতেছি, লোড সেটেলমেন্ট বাড়াইতেছি। এই যে এদিক বরাবর সেটেলমেন্ট না, আমি সেটেলমেন্ট বাড়াইতেছি কিন্তু লোড কিন্তু বাড়তেছে না, কারণ এর থেকে বেশি নেওয়া সম্ভব না, এখন সেটা পিছলে উপরের দিকে উঠে যেতেছে। আর এটাকে যখন রিলোড করব তখন অনেক কিছুই আসলে হইতে পারে। রিলোড করলে জিনিসটা এরকম কনস্ট্যান্ট থাকতে পারে, রিলোড করলে এটা জিনিসটা কমে যেতে পারে, রিলোড করলে আবার এই জিনিসটা বেড়ে যেতে পারে, অনেক কিছুই হইতে পারে। এইটা আমরা সরাসরি প্রেডিক্ট করতে পারবো না, বাট ইন জেনারেল যদি আমি একটা গ্রাফ আঁকতে চাই, স্লাইডের ভিতরে বা বইয়ের ভিতরে যে গ্রাফটা দেখানো আছে এক্সাম্পল হিসেবে, সেই গ্রাফটা অনেকটা এরকম। আচ্ছা, এরপরে নিচের যে পার্টটা, সেই নিচের পার্টটা হচ্ছে কার জন্য, কিউবি এর জন্য। তো কিউবিতে শুরুতেই যেটা দেখা যায় যে আমাদের এখানে একটা শুরুতে এইরকম একটা কার্ভ আসে, এরকম একটা কার্ভ আসে, স্ট্রেট লাইন, প্রথমে একটা স্ট্রেট লাইন পোর্শন থাকে। এই স্ট্রেট লাইন পোর্শনটা কেন আসে, কারণ আমরা যখন পাইল এখানে ভিতরে ঢুকাচ্ছি তখন আমাদের কিন্তু কিছু শুকনা মাটিটাটি খসে নিচের দিকে পড়ে গেছে, তো ওইগুলো কিন্তু খুব সহজে কম্প্রেস হয়ে যায়। তো দেখা যায় ইনিশিয়ালি একটা বড় স্লোপ আমরা পাই, যে অল্প লোড দেওয়ার কারণে অনেক বেশি সেটেলমেন্ট হয়, অল্প লোড দিছি কিন্তু চাইপে গেছে অনেক বেশি। তো এইটাকে আমি আসলে আমার অ্যাকচুয়াল যে মাটি সেটা স্ট্রেংথ হিসেবে কল্পনা করতে পারবো না, কারণ এটা তো লুজ একটা ম্যাটেরিয়াল ছিল, অ্যাকচুয়ালি মাটিতে তো এরকম না। সেই কারণে এটাকে আমরা বলি, আমি যে নামটা দিচ্ছি এখানে সেটা হচ্ছে কম্প্রেশন অফ ডেব্রিস, পসিবল ডেব্রিস কম্প্রেশন, পসিবল ডেব্রিস কম্প্রেশন। এটাকে এত বড় জায়গা নিয়ে লেখা যাবে না,
এটাকে আমি ছোট করে পিডিসি নামে ডাকবো। আমি যখন এরপরে পিডিসি লিখবো, এটা আবার লিখতে যাই না পরীক্ষার হলে, পিডিসি লেখা মানে হচ্ছে এখানে আমি পসিবল এটার কথা বলতেছি। আচ্ছা, এরপরে দেখা যায় যে গ্রাফটা একটু মাইল্ড হয়, মাইল্ড হওয়ার পরে এটা এরকম করে হয়তো নেমে যায়, কারণ এর বেশি তো আর যাইতে পারবে না, আমি এর বেশি লোড তো দেই নেই। এখানে আসার পর দেখে মনে হইতো যে এই জিনিসটা আরও যাওয়া সম্ভব, বাট যেহেতু আমি আর লোড দিচ্ছি না সেই কারণে আর যাবে না। এরপরে এটাকে যখন আমরা রিলোড করব তখন এটা এখানে এসে মিশে যাবে। তো ছবিটা খুব ভালো হয় নাই, বাট আমরা যখন এক্সাম্পলগুলো দেখবো তখন আশা করি ছবিগুলো ভালোভাবে বুঝতে পারবো। তো এগুলো দিয়েই আমাদের বেশ কিছু ধরনের অঙ্ক আসে, আমরা অঙ্কগুলো দেখি, অঙ্কগুলো দেখলে আমাদের আশা করি আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পলটা, এটা একদমই দুধবাজার একটা এক্সাম্পল, তাও যেহেতু স্টার্ট করতে হবে তাই আমরা করতেছি। বলা আছে কি, দ্য রেজাল্ট অফ এ লোড টেস্ট অন 0.45 মিটার ডায়ামিটার পাইল ইজ শোন ইন দ্য টেবল বিলো। তার মানে এই যে টেবিলটা, এই টেবিলে আসলে আমরা পাইল লোড টেস্ট করে যে এত টাকা খরচ করে যে একটা টেস্ট করলাম, সেই টেস্টের যে ডেটাটা আমরা পাইছি সেই ডেটাটা লিখে রাখছি। এখানে কি আছে, মিলিমিটার ডিসপ্লেসমেন্ট আছে এবং কোন ডিসপ্লেসমেন্ট কত লোডে হয়েছিল সেটা আছে। যেমন আমি 200 কিলোনিউটন লোড দিলে ডিসপ্লেসমেন্ট হয় 1.3, 1600 কিলো নিউটন লোড দিলে ডিসপ্লেসমেন্ট হয় কত, 20.3, এটা দেওয়া আছে। তো বের করতে হবে কি, বের করতে হবে আলটিমেট পাইল লোড ক্যাপাসিটি, এটা কত সরাসরি বের করতে হবে। দ্য অ্যালাউয়েবল লোড ফ্যাক্টর যদি ফ্যাক্টর অফ সেফটি 2 হয়, এবং অ্যালাউয়েবল সার্ভিস লোড ক্যাপাসিটি অ্যাট 1% পাইল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, 1% পাইল ডিসপ্লেসমেন্ট। তো এই 1% পাইল ডিসপ্লেসমেন্ট বলতে কি বুঝাইতেছে সেটা আমি একটু পরে বলতেছি, তার আগে এই দুটো জিনিস আমরা একটু বের করে ফেলি। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা করতে হবে, আমার এটা দিয়ে একটা গ্রাফ আঁকতে হবে। যেহেতু আমাকে দুই ধরনের ডাটা দেওয়া নাই, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, মানে দুই ধরনের সেটেলমেন্ট আমাকে দেওয়া নাই, তাই আমি বুঝে নিব যে এটা আমার কিন্তু স্ট্যাটিক লোড টেস্টের কিছু একটা দেওয়া আছে। তো স্ট্যাটিক লোড থেকে সবার প্রথমে এটার গ্রাফটাকে আমার আঁকা লাগবে। তো গ্রাফ তো আমরা মোটামুটি আঁকতে পারি, তো গ্রাফ নিয়ে আমি আর বদার করতেছি না খুব একটা। গ্রাফটা আঁকলে আমরা মোটামুটি এইরকম একটা গ্রাফ দেখতে পাবো। এখন এই গ্রাফটা যখন চলে আসছে, তখন এটা দেখে আমাকে একটা ডিসিশন নিতে হবে যে এই গ্রাফের যে নেচারটা সেটা কি ওয়েল ডিফাইন্ড নাকি ইল ডিফাইন্ড। আমি যদি খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু একটা প্ল্যাচুর মতন আমরা পাইতেছি, রাইট? এখানে কিন্তু ভ্যালুগুলো লাস্টে গিয়ে সেম হয়ে যেতেছে। এইটা দেখলে আমরা বুঝতে পারবেন যে লাস্টের দিকে যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু অলমোস্ট সেম, খুবই কাছাকাছি। এরকম যদি হয় তখন আমরা বুঝে নিব যে আমাদের এটা ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড হলে কি হয়, ওয়েল ডিফাইন্ড হলে একদম ম্যাক্সিমাম যে লোডটা থাকে সেটা যদি আমি এদিকে বরাবর টান দিয়ে নিয়ে আসি, তাহলে এইখানের ভ্যালুটাই হবে আমার আলটিমেট লোড। এখন এটা তো গ্রাফ দেখে বুঝতে হবে, সেটার থেকে ভালো হচ্ছে আপনারা যদি এখান দিকে তাকান, এখানে তাকাইলে কিন্তু আরেকটু সহজে বোঝা যাবে। এখানে কত দেওয়া আছে, 1900 কিলো নিউটন দেওয়া আছে না? সো 1900 কিলো নিউটন, এটাই কিন্তু আমার এই পয়েন্টের আলটিমেট লোডটা। আমি সরাসরি 1 নম্বরের অ্যান্সার কিন্তু বলে দিতে পারি। এ নাম্বারের বলছে কি যে আলটিমেট পাইল লোড ক্যাপাসিটি কত, আমরা এখান থেকে বলবো যে আলটিমেট পাইল লোড ক্যাপাসিটি হচ্ছে 1900 কিলো নিউটন। ভালো কথা, এটা বললাম। বি নাম্বারে কি বলছে, অ্যালাউয়েবল লোড ফ্যাক্টর ফর আ ফ্যাক্টর অফ সেফটি 2। তাহলে ফ্যাক্টর অফ সেফটি যদি 2 দেয় তাহলে কিউ এ, এটা বের করার জন্য আমরা কি করব, আমাদের যে 1900 আছে, 1900কে আমরা ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে দিব। তো ভাগ করে দিলে 18 হলে কত আসতো, 9, তাহলে 950 কিলো নিউটন হওয়া উচিত, 950 কিলো নিউটন। আর সিতে কি বলছে, সিতে বলছে দ্য অ্যালাউয়েবল লোড ক্যাপাসিটি অ্যাট 1% পাইল ডিসপ্লেসমেন্ট। এই 1% পাইল ডিসপ্লেসমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যখন আমার সেটেলমেন্ট, আমার পাইলের যে ডায়ামিটার সেটার 1% হবে, তাহলে 1% অফ পাইল ডায়া, তাহলে 1% মানে কত, 0.01। পাইলের ডায়ামিটার কত, 0.45। যেহেতু মিটারে আছে, আমি মিলিমিটারে নিতে চাই, তাহলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই। এটা করলে আমার ভ্যালু কিন্তু 4.5 মিলিমিটার আসবে। তার মানে এখন আমরা 4.5-এ যাব। 4.5 হচ্ছে এই ভ্যালুটা, এবং সেটার করেসপন্ডিং যেই ওয়াই ভ্যালুটা আসে সেটা দেখবো, মানে লোডের ভ্যালুটা আসে সেটা দেখবো। তো লোডের ভ্যালুটা কত আসে, 500 আসে। এবং এখানে যে আমরা 500 ভ্যালুটা পাইছি এটা কিন্তু সরাসরি কিউ অ্যালাউবল, এটা আলটিমেট না। ঠিক আছে, এখানে আমরা সরাসরি কিউ অ্যালাউবল পাবো। তো এই ভ্যালুটা আসবে 500 কিলো নিউটন, এবং এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উত্তর, এটা একটা উত্তর, আর এটা আরেকটা উত্তর। এখানে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে বইয়ের ভিতর কিন্তু এই ভ্যালুটাকে 1780 কিলো নিউটন বলছে, বাট আমার আসলে গ্রাফের ভ্যালু আর এই রেজাল্টগুলো দেখে কোনোভাবেই মনে হয় না যেটা 1780 হওয়া উচিত। এটা 1900-র কাছাকাছি হওয়া উচিত, রাইট? কারণ আলটিমেটলি তো এখানেই পৌঁছে 1900-র কাছাকাছি। তো এটা আমি একটা কনফিউশন আকারে রাখলাম যে 1780 এটা না হয়ে এটা 1900 হবে না কেন, কারণ গ্রাফ দেখে তো মনে হচ্ছে এটা 1900 হবে, রাইট? বাট মেইনলি মেথডটা এটা যে ওয়েল ডিফাইন্ড যদি হয় তাহলে এভাবে করে আমাকে ভ্যালুটা বের করে নিতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো যেটাতে গ্রাফটা ওয়েল ডিফাইন্ড হবে না। আচ্ছা, তো সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের এটা
এখানে বলা হলো কি যে দ্য রেজাল্ট অফ লোড টেস্ট অন এ 2 মিটার ডায়ামিটার পাইল আর শোন ইন ফিগার, এই ফিগারটাতে ডিটারমাইন দ্য আলটিমেট পাইল লোড ক্যাপাসিটি, মানে একটু আগে যেটা আমরা বের করছিলাম কিউ আলটিমেট, সেটা অ্যালাউয়েবল লোড ক্যাপাসিটি অ্যাট সেটেলমেন্ট 1% অফ পাইল ডিসপ্লেসমেন্ট। 1% পাইল ডিসপ্লেসমেন্ট মানে কি, পাইলের যে ডায়ামিটার সেটার 1%-এ কত আসে এটা। তো এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। আচ্ছা, তো আমাদের গ্রাফটাতে শুরুতে দেখতে হবে যে এটা ওয়েল ডিফাইন্ড নাকি ইল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড নাকি ইল ডিফাইন্ড এটা দেখার জন্য দেখতে হয় কি লাস্টে দিয়ে প্ল্যাচও তৈরি হয়েছে কিনা, মানে আমি একটা ফিক্সড ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছি কিনা। তো এই গ্রাফটা দেখে কিন্তু বোঝা যাইতেছে যে আমরা এখনো ফিক্সড ভ্যালুর দিকে যাই নাই। ইনফ্যাক্ট আমি যদি আরও বেশি সেটেলমেন্ট করাইতাম বা আরও বেশি লোড দিতাম তাহলে হয়তো গ্রাফটা এরকম করে যাইতো, ঠিক না? ট্রেন্ড দেখে ওরকম বোঝা যাইতেছে। তার মানে প্রথম কথা, এটা ওয়েল ডিফাইন্ড না, এটা ইল ডিফাইন্ড। কেন? কারণ এখানে কোনো প্ল্যাটু নেই, কোনো ফিক্সড ভ্যালু নাই যেটা দেখে আমি বলে দিতে পারতেছি যে ভাই এটাই আমার আলটিমেট লোড, এটা বলা যাচ্ছে না। 2 নাম্বার, যদি ইল ডিফাইন্ড হয় তাহলে লোড বের করার জন্য আমার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমাকে দেখতে হবে যে ট্যানজেন্ট মেথডটা অ্যাপ্লিকেবল কিনা, তাইলে একরকম, ট্যানজেন্ট মেথড অ্যাপ্লিকেবল না হইলে অন্যরকম। তো ট্যানজেন্ট মেথড অ্যাপ্লিকেবল হওয়ার জন্য আমার দেখতে হবে যে আমার শুরুতে ইনিশিয়ালি যে ঢালটা আছে সেই ঢালটা দেখেন এরকম, আর পরবর্তীতে রিলোডিং কার্ভে আমি যে ঢালটা পাচ্ছি সেই ঢালটা এরকম। এই দুইটার মধ্যে কিন্তু বিশাল কোনো ডিফারেন্স নাই। বিশাল ডিফারেন্স কোনটা? বিশাল ডিফারেন্স হচ্ছে আমাদের এইখানে যে দুইটা আছে দেখেন, এইটা শুরুতে ঢালটা ছিল এরকম, পরবর্তীতে কিন্তু একদম বাঁকা হয়ে শুয়ে যেতেছে, এরকম একটা গ্রাফ। তো এইরকম যখন ডিফারেন্স থাকে তখন আমরা বলি এটা একটু বেশ বড় একটা ডিফারেন্স। এই বড় ডিফারেন্স হইলে আমরা বলবো যে ওটা ট্যানজেন্ট মেথড অ্যাপ্লিকেবল ওখানে। বাট এখানে যেহেতু ডিফারেন্সটা কম, তাহলে ট্যানজেন্ট মেথড অ্যাপ্লিকেবল হওয়ার কথা না। সেকেন্ড জিনিসটা কি, সেটা হচ্ছে আমার শুরুতে যে লোডিং কার্ভটা ছিল এবং পরে যে লোডিং কার্ভটা, এই দুটা কিন্তু দেখেন একদম স্মুথলি মিলে যায়। হ্যাঁ, এখানে কিন্তু নিচেরটা একদম এরকম করে গেছে, এরকম কিন্তু হইতেছে। আর এরকম কেস হইলে কি হবে সেটা আমার ঠিক জানা নেই, বাট আসার কথা না এগুলা। হ্যাঁ, এই অঙ্কটা ইউজুয়ালি দেয় না, বাট যেহেতু দেওয়া আছে বইয়ের ভিতরে সে কারণে আমরা দেখতেছি। তো যাই হোক, যেহেতু স্মুথ মার্জিং হচ্ছে এবং ঢাল দুইটা খুব একটা কাছাকাছি না, দূরে না, খুব বেশি চেঞ্জ হয় নাই, সেই কারণে আমরা বলবো এখানে ট্যানজেন্ট মেথড অ্যাপ্লিকেবল না, ট্যানজেন্ট মেথড নট অ্যাপ্লিকেবল। ওকে, তো ট্যানজেন্ট মেথড যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে আমরা নর্মালি যেভাবে বের করি, জাস্ট এক্স এর ভ্যালু দেখে ওয়াই এর ভ্যালু নিব, সেটাই আমাদের মেইন টার্গেট হবে। এছাড়া আর তেমন কিছু আমরা করবো না এখানে। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা করতে চাই, বলছে কি যে আলটিমেট পাইল লোড ক্যাপাসিটি কত সেটা বের করতে। আলটিমেটটা কত এখানে আমি বলতে পারবো না, বাট আমি যেটা বলতে পারবো যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হইতে পারে সেটা হইতে পারে 30, এর বেশি, অ্যাটলিস্ট 30 হবে বা 30-এর বেশিই হবে। তাহলে আমরা আলটিমেট লোড ক্যাপাসিটিটাকে এখন এইভাবে দেখাবো যেটা গ্রেটার দেন 30 মেগানিউটন। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হবে, এছাড়া তেমন কিছু বলার নাই এখানে, 30 মেগানিউটন। সেকেন্ড কেসে আমাকে কি বলছে? সেকেন্ড কেসে বলছে আমাকে অ্যালাউবল বা সার্ভিস লোড ক্যাপাসিটি বের করতে, যেখানে সেটেলমেন্টটা কত 1% পাইল ডায়ামিটার, তাহলে 0.01 মাল্টিপ্লাইড বাই 2 মিটার, এবং এটাকে কত হবে, কত 10⁻³ এটা করলে কত আসে? 20 আসে মনে হয় না? 20 মিলিমিটার করে দেখি একবার। রাইট, এটা 20 মিলিমিটার আসে। তাহলে এখন আমরা 20 মিলিমিটার দেখবো কোথায় আছে, এইখানে আছে। এটা বরাবর আমরা উঠবো উপরের দিকে, উপরের দিকে ওঠার পর যাবো বামের দিকে। তো বামে গেলে এটা কত আসে? অলমোস্ট 26-27 এরকম আসে, ধরলাম 27। তাহলে এখানে কিউ আলটিমেট যেটা, এটা কি আলটিমেট আসবে? আলটিমেট না, কিন্তু এটা অ্যালাউবল আসবে। অ্যালাউবল সমান সমান কত? অ্যালাউবল হবে অলমোস্ট 27 মেগানিউটনের মতো। ওকে, 27-26 যেটাই হোক, গ্রাফ দেখে যেহেতু করতেছি জিনিসগুলো মোটামুটি কাছাকাছি আসবে, এক্স্যাক্টলি মিলবে না। তো এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার এটার ক্ষেত্রে। সবার আগে দেখতে হয়েছে ইল ডিফাইন্ড কিনা, সেকেন্ডে দেখতে হয়েছে ইল ডিফাইন্ড হইলে ট্যানজেন্ট মেথড অ্যাপ্লিকেবল হবে নাকি হবে না। ট্যানজেন্ট মেথড হলে ট্যানজেন্ট দিয়ে আমাদের আলটিমেট লোড বের করতে হতো, বাট যেহেতু এখানে অ্যাপ্লিকেবল না, তাই ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পাইতেছি তার থেকেও বেশি আমার ক্যাপাসিটি হবে, কারণ লোড আরও দিলে এটা হয়তো আরও উপরের দিকে উঠতে পারতো। আর সেটেলমেন্টের ক্ষেত্রে তো আমরা জানি যেই 1% পাইল ডায়ামিটার যেটা বলছে ওইটাতে বের করলে আমি সরাসরি অ্যালাউবল পাবো, ওখানে কিন্তু আমার আলটিমেট বের করার কোনো ওয়ে নেই। ওকে, তাহলে এটা গেল। এবার আমরা ওসেল দিয়ে একটা অঙ্ক দেখবো, ওসেলের অঙ্কগুলো কীভাবে করতে হয়। ওকে, তো এটা হলো আমাদের ওসেলের অঙ্কের স্টেটমেন্টটা, একটু কাটা কাটা ঝাপসা ঝাপসা, বাট আশা করি পড়তে পারবো। বলা আছে যে এই লোড টেস্ট ওয়াজ কন্ডাক্টেড অন এ 1.5 মিটার ডায়ামিটার ড্রিলড শ্যাফট অফ লেন্থ 14 মিটার ফিটেড উইথ অ্যান ওসেল। তাহলে ওসেল যেহেতু বলছে তার মানে এখানে ওসেল দিয়ে টেস্ট করা হয়েছে। তো এটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা একটা গ্রাফের মধ্যে দেখাইছে। ইউজুয়ালি পরীক্ষা আমাদের গ্রাফ দেওয়া থাকে না, গ্রাফটাকে আঁকে নিতে হয় শুরুতে, বাট এখানে গ্রাফটা আমাদেরকে এঁকে দিয়েছে। আমি সরাসরি গ্রাফটা এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, তো গ্রাফটা হয়েছে এটা। এখন এই গ্রাফটা নিয়ে হচ্ছে কিছু কথা আছে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা যে ডেটা পয়েন্ট, এই ডেটা পয়েন্টগুলোতে এখানে আছে, এই যে একটা ডেটা পয়েন্ট, এটা একটা ডেটা পয়েন্ট,
এইখানে 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 একটা ডেটা পয়েন্ট, তারপরে এখানে একটা ডেটা পয়েন্ট, এখানে একটা ডেটা পয়েন্ট। এই সবগুলো ডেটা পয়েন্টকে যদি দেখেন, এটা কিন্তু স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করছে। তো ক্লাসের ভিতর কি বলা হয়েছে এটা যে স্ট্রেট লাইন দিয়ে করতে হবে নাকি করতে হবে না? আমি যতটুকু জানি যে এখানে স্ট্রেট লাইন দিয়েই করতে হবে, বাট স্টিল স্ট্রেট লাইন দিয়ে যদি না করার কথা কিছু বলে, মানে বেস্ট ফিট যদি করতে বলে, সেটা আমাকে একটু জানাবেন। বাট যেহেতু এটার ট্রেনটা আর কি ফিক্স কিছু থাকে না, তাই বেস্ট ফিটের কিছু নাই, মোস্ট প্রবাবলি এটা স্ট্রেট লাইন দিয়েই করতে হবে। তাও আমি কোয়েশ্চেনটাকে এখানে রাখলাম, কেউ না কেউ তো জানবে, সেই হিসাব করে আমরা বলে দিতে পারবো। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের এই গ্রাফটার দিকে যদি তাকাই, এই গ্রাফটারই একটা ভার্সন আমি এখানে দেখানোর ট্রাই করছিলাম, খুবই খারাপ অ্যাটেম্প ছিল, বাট অনেকটা দেখতে এরকম আর কি। তো এই গ্রাফটার ভিতর কি কি আছে সেটা আমরা একটু দেখি, তারপর আমি কোয়েশ্চেনটা আবার পড়বো। গ্রাফের ভিতর শুরুতে এখানে দেখানো আছে স্ক্রিন ফ্রিকশন। আপনাকে যদি বলা না থাকে, না থাকলে আপনি বুঝে নেবেন যে উপরের পার্টটা স্ক্রিন ফ্রিকশন। নিচেরটা কি? নিচেরটা হচ্ছে এন্ড বেরিং, মানে এটা হচ্ছে আমার কিউবি এর পোর্শন, আর এটা হচ্ছে আমার কিউ এফ এর পোর্শন। আগের যে দুটো অঙ্ক করছি, ওই দুটো অঙ্কে কিন্তু আমরা কিউবি এবং কিউবি এফকে আলাদা করে চিন্তাই করি নাই, কারণ ওখানে বেরি করা যায় না। ও সেলে শুধুমাত্র দুটাকে আলাদা করে বের করে দেখা যায়। এই যে উপরের দিকে এখানে আমাদের সেটেলমেন্ট আছে, এই সেটেলমেন্টগুলো কিসের জন্য দেওয়া আছে? যখন আমার লোড পড়ছে 10 এবং এই 10টা কত কিউ এফ, যখন ফ্রিকশন 10, তখন আমার সেটেলমেন্ট কত হয়েছিল সেটা দেখাইতেছে। কিন্তু লোড যখন 10, তখন এন্ড বিয়ারিংয়ে কি সেম সেটেলমেন্ট হয়েছে? সেটা কিন্তু হয়নি। তাই এন্ড বিয়ারিংয়ে তখন কত সেটেলমেন্ট হয়েছে সেটা দেখানো আছে এই নিচের দিক বরাবর। এখানে মাইনাস মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট দুই দিকে হইতেছে এরকম না, ঠিক আছে? দুই দিকে হইতেছে এরকম না, একই সেটেলমেন্টের কথাই ওরা বলতেছে, বাট যেহেতু লোডটা আলাদা আলাদা, সেই কারণে কোন লোড এটা বোঝানোর জন্য সেটেলমেন্টগুলো একটু আলাদা করে আসছে। যেমন আপনি যদি দেখেন যে 4 পরিমাণ যখন সেটেলমেন্ট হয়েছিল, তখন আমার স্কিন ফ্রিকশনে 23-এর মতন ভ্যালু পাইতেছি, কিন্তু যখন 4 পরিমাণ সেটেলমেন্ট হয়েছে, তখন কিন্তু আমি এন্ড বিয়ারিংয়ে তা পাইতেছি না। এন্ড বিয়ারিংয়ে কিন্তু আরও খুব কম হইতেছে, অলমোস্ট 16-17 এরকম হইতেছে। তো একই সেটেলমেন্ট, বাট সেটেলমেন্টের ভ্যালুর জন্য আমার কিউএফ কিউবি এগুলো কিন্তু একটু আলাদা আলাদা, তাই হচ্ছে গ্রাফটা এরকম করে আসছে। ওকে, এখন বলা হয়েছে কি? বলা হয়েছে যে আলটিমেট অ্যান্ড এন্ড বেয়ারিং অ্যান্ড অ্যালাউবল পাইল লোড ক্যাপাসিটি উইদাউট কনসিডারেশন অফ সেটেলমেন্ট ফর ফ্যাক্টর অফ সেফটি 2। তার মানে ওরা বলতেছে যে সেটেলমেন্ট কত হয়েছে না হয়েছে এটার কথা তোমার চিন্তা করা লাগবে না, তুমি খালি আলটিমেটগুলো আমাকে বের করে দাও এবং ইউজ করো ফ্যাক্টর অফ সেফটি 2, তারপরে সেটাকে অ্যালাউবল করার জন্য যা যা করা লাগে সেটা করো। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কতে কি বলা আছে তাহলে? নো কনসিডারেশন ফর ফ্যাক্টর অফ সেফটি সেটেলমেন্ট, নো কনসিডারেশন অফ সেটেলমেন্ট। ওকে, তাহলে সেটেলমেন্টের কোনো কনসিডারেশন যদি না থাকে, তাহলে কিভাবে করতে হবে? সবার আগে আমরা কিউ এফটাকে বের করব। কিউ এফ এর ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আসে? ম্যাক্সিমাম ভ্যালুটা দেখেন এই জায়গাটাতে আসে। হ্যাঁ, এর থেকে বেশি কিন্তু হইতে পারে না কিউ এফ এর ম্যাক্সিমাম ভ্যালু। তো সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? আমি এখানে ধরতেছি এটা 23 মেগা নিউটন। এরপরে আমরা কিউ বিটা বের করব। কিউ বি এর ম্যাক্সিমাম ভ্যালুটাও দেখেন এখানে কিন্তু কত? 23, রাইট? কারণ একই পয়েন্টে এসে তো টার্মিনেট করছে জিনিসটা, তাহলে এখানে 23 হবে। বাট 23 থেকে আমাকে বাদ দিতে হবে পসিবল ডেব্রিজ কম্প্রেশন। কিভাবে বুঝবো আমরা এখানে পসিবল ডেব্রিজ কম্প্রেশন আসছে? এই যে এখানে দেখেন আমার এখানে একটা স্লোপ, এখানে একটা ডিফারেন্ট স্লোপ। যখনই এরকম আমরা দুইটা ডিফারেন্ট স্লোপ দেখতে পাবো, তখনই বুঝে নেবেন যে এই জায়গাটাতে পসিবল ডেব্রিজ কম্প্রেশন হয়েছে। পসিবল ডেব্রিজ কম্প্রেশন, এটা আমি নাম দিতেছি, এটা পরীক্ষার হলে লিখেন না। ওকে, পসিবল ডেব্রিজ কম্প্রেশন। তাহলে এইটার জন্য যতটুকু ক্যাপাসিটি আমার আসছে, এই ক্যাপাসিটি কিন্তু আমি অ্যাকচুয়ালি পাবো না, তাহলে এই ক্যাপাসিটিটা আমার বাদ দিয়ে দিতে হবে। এইটাকে আমি ধরতেছি 6 মেগা নিউটন, কাছাকাছি দেখা যাইতেছে, এই যে 6, 7, 8, 9, 10 এরকম আর কি। 6 মেগা নিউটন এটাকে আমি ধরে নিতেছি। তাহলে এই 6 মেগা নিউটন আমার এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 23 - 6, এটা করলে আসবে কত? 17 মনে হয় না? 17 মেগা নিউটন। তাহলে এই 17 মেগা নিউটন চলে আসলো। আরেকটা জিনিস আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে পাইলের যে নিজস্ব ওয়েটটা আছে, এই ওয়েটটা। আগের অঙ্কগুলোতে আমি ওয়েট বের করি নাই। কেন করি নাই? কারণ পাইলের লেন্থ আমাকে বলা ছিল না। লেন্থ বলা না থাকলে আমি ওয়েট কেমনে বের করবো? বাট এখানে কিন্তু আমাকে পাইলের লেন্থ বলে দিছে, সেই কারণে আমি এখানে ওয়েটটা ইউজ করব। এই ওয়েটটা যখন আমরা বিয়োগ করার সময় কিন্তু আমাকে বয়েন্ট ওয়েটটা ইউজ করতে হবে, যদি ওখানে পুরাটাতে পানি থাকে। তো পানির ইনফরমেশনটা আমাদের কোয়েশ্চেনে মোস্ট প্রবলি বলে দিবে। যেমন এই কোয়েশ্চেনটার ভিতরে পাশে একটা ছবির ভিতরে দেখাই দিছিল যে জিনিসটা কেমন। আমাদেরকে ছবি না দেখায় জাস্ট বলে দিতে পারে যে ওয়াটার টেবিল গ্রাউন্ড ওয়াটার লেভেলে আছে। সেরকম থাকলে আমরা কি করবো? আমরা বয়েন্টটাই নিয়ে নেব।
তাহলে বুয়েন্সি যদি আমি কনসিডার করি তাহলে আমার এখানে কি আসবে, আমার আসবে ভলিউম। ভলিউম হচ্ছে π/4 ইন্টু ডায়ামিটার 1.5 সেটার উপর স্কোয়ার ইন্টু লেন্থ। লেন্থ হচ্ছে আমার 14। তাহলে এটাতে আমি ভলিউম পাইছি, ভলিউমকে গুণ করতে হবে ইউনিট ওয়েট দিয়ে। এখন ইউনিট ওয়েটটা কংক্রিটের জন্য 24 হওয়ার কথা, এটা মানে কিলো নিউটন পার মিটার কিউবে। আর ওই পিএসএফ কিন্তু কত আসে, 150 আসে, বাস কিলো নিউটন পার মিটার কিউবে কনভার্ট করলে কত আসে, 20 আসে। এটার থেকে বিয়োগ করতে হবে 9.8, কারণ আমি বুয়েন্ট ফোর্সটা কত সেটা নিতে চাচ্ছি। পানির কারণে একটু বেশি উঠবে তো, তাই হচ্ছে ওজনটা কিছুটা কম মনে হবে। তাহলে π/4 ইন্টু 1.5 এর উপর স্কোয়ার ইন্টু 14 ইন্টু 24 মাইনাস 9.8। এটা করলে আমার ভ্যালুটা আসে 351.3 কিলো নিউটন। মেগাতে নেওয়ার জন্য আরও 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসে 0.35 মেগা নিউটন। 0.35 মেগা নিউটন। ওকে, সো একটু বের হয়ে গেল। এখন আমার কি বের করতে হবে, অ্যালাউবেলটা বের করতে হবে। অ্যালাউবেলের জন্য কি করতে হয়, আমাদের কিউএফ যেটা সেটা নিতে হবে 23 প্লাস কিউবি যেটা সেটা নিতে হবে 17। এটাকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করতে হবে, যেটা বলা ছিল 2। এই যে ফ্যাক্টর অফ সেফটি 2, এর থেকে বিয়োগ করতে হবে পাইলের নিজস্ব যে ওয়েট সেটা হচ্ছে 3.5। ঠিক আছে, তো এটা হিসাব করে নিলে আমরা রেজাল্ট পাবো কত, 23 প্লাস 17 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.35 উইচ ইজ 19.65 মেগা নিউটন। তাহলে অ্যালাউবল লোড ক্যাপাসিটি যেটা সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটা ছিল আমার এর অ্যান্সার। ওকে, এবার বিতে দেখি। বিতে বলছে দ্য অ্যালাউবল লোড ক্যাপাসিটি ফর সেটেলমেন্ট অফ 6 মিলিমিটার। তার মানে যখন 6 মিলিমিটার সেটেলমেন্ট হয়েছে তখন আমার অ্যালাউবল লোড ক্যাপাসিটি কত এইটা জিজ্ঞেস করা হয়েছে। তার মানে এখানে আমাকে সেটেলমেন্ট দিছে বাট কোনো ফ্যাক্টর অফ সেফটি দেয় নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ডিল করব সেটা দেখি। সেটেলমেন্টটা কত দিছে আমাকে, 6 মিলিমিটার দিছে, রাইট? তাহলে আমি 6 মিলিমিটার সেটেলমেন্ট নেই। এখন এইখানে ফ্রিকশনে যদি যাই, দেখেন ফ্রিকশনে কিন্তু 6 মিলিমিটার এখানে, তাহলে তো হিসাব মতে ফ্রিকশনে 6 মিলিমিটার কখনো হয়ই নাই, আসলে হয়েছে কত, 4। এখন আমাদের কি করতে হবে, 4-এর ডেটা যেহেতু 6-এর ডেটা যেহেতু আমার নাই, তাহলে আমার এখন একটা এডুকেটেড গেস নিতে হবে যে 6-এর জন্য আসলে কি হইতো। এই জিনিসটাকে আমরা বলি এক্সট্রাপোলেশন, যে ডেটাটা আমার এক্সপেরিমেন্টের মধ্যে নাই এবং বাইরে গিয়ে, ইন্টারপোলেশন মানে হচ্ছে এক্সপেরিমেন্টের ভিতরে আছে, নিচের পয়েন্টটাও জানি উপরের পয়েন্টটাও জানি, মাঝের কিছু বের করতেছে। আর এক্সট্রাপোলেশন মানে হচ্ছে ওই সাইডের কোনো পয়েন্ট নেই, নিচের একটা পয়েন্ট আছে, আমরা আপার বাউন্ডের একটা রেজাল্ট বের করতে চাচ্ছি। তো এই এক্সট্রাপোলেশনটা সবসময় ভালো প্র্যাকটিস না, বাট যেহেতু আমরা লাস্টে এসে দেখতেছি যে আমাদের ভ্যালুটা কিন্তু অলমোস্ট কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে দেখে মনে হইতেছে না যে আমি যদি আরেকটু সেটেল করাইতাম, আরেকটু লোড দিতাম, তাইলে হয়তো জিনিসটা এরকমই যেত, উপরের দিকে যেত। তো এই ক্ষেত্রে আমরা তাই ধরে নিব যে আমাদের কিউএফ এর আলটিমেট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ফিক্সই থাকবে, অর্থাৎ 4-এ যা আসবে 4-এর থেকে বেশি যে কোনো সেটেলমেন্টের জন্য সেম ভ্যালু আসবে। তো সেই হিসাবে আমি যদি এখন বি নাম্বার অঙ্কটা করতে চাই, তাহলে এখানে হচ্ছে সেটেলমেন্ট স্পেসিফিক, আমি এই নাম দিছি নিজে লেখার সময়, সেটেলমেন্ট স্পেসিফিক। এটার ক্ষেত্রে আমি কিউএফ এটা কত পাইছি, এটা পাইছি 23 মেগা নিউটন, একদম এক্স্যাক্টলি আগের মতন। এখানে আমরা কি করতেছি, অ্যাজিউমিং কিউএফ রিমেইনস কনস্ট্যান্ট। কখন, ম্যাক্সিমামে পৌঁছানোর পরে এটা কনস্ট্যান্ট থাকে, ম্যাক্সিমামে পৌঁছানোর পরে এটা বদলায় না, আমরা এটা ধরে নিচ্ছি। আর এটার ক্ষেত্রে যদি দেখি আমাদের 6 সেটেলমেন্ট কোথায় আছে, 6 সেটেলমেন্ট দেখেন এখানে আছে। তো এটা বরাবর যদি আমি ডানে আসি, তাহলে আমার এইখানে এসে জিনিসটা হিট করে, এবং এটা বরাবর যদি আমি উপরে যাই, উপরে গেলে অলমোস্ট এখানে এসে হিট করে। তো এই ভ্যালুটা কত হইতে পারে, আমার এখানে হয়েছে 20, এখানে হয়েছে 15, তাহলে 16, 17, 18, 19, 20, এটা 17.5 ধরা যায়, 17.5, তারপরে 18 নাকি, সরি 17.5 তো ধরতে পারবো না, এইটাই তো 16, এরপরে 17, এই এখানে হচ্ছে 18, তাহলে এখানে হচ্ছে 19, তাহলে 18.5 ধরা যায়। তাহলে আমি ধরলাম যে আমার কিউ বি যে ভ্যালুটা সেটা আসবে 18.5, কিন্তু এই 18.5-এর ভিতর কি ডেব্রিজের কম্প্রেশনটা আছে না, পসিবল ডেব্রিজ কম্প্রেশন, সেটা কিন্তু আমাকে বিয়োগ দিতে হবে। তো এটা যেহেতু 6 আমি বিয়োগ দিলাম, বিয়োগ দিলে আসবে 18.5 মাইনাস 6 উইচ ইজ 12.5 মেগা নিউটন। ওকে, তো আমরা পাইলাম 12.5 মেগা নিউটন। আর ডাব্লিউপি তো অলরেডি আমরা বের করে রাখছি, এটা হচ্ছে 0.35 মেগা নিউটনস। সুতরাং আমাকে যদি এখন অ্যালাউবল বের করতে বলে, কীভাবে বের করব, এখানে কি কোনো ফ্যাক্টর অফ সেফটির কথা বলছে, বলে নাই, কিন্তু না বলে আমরা ধরে নিব ফ্যাক্টর অফ সেফটি 1। তাহলে ফ্যাক্টর অফ সেফটি অনুসারে আমরা এখানে লিখব 23 প্লাস 12.5 মাইনাস 0.35।
যেইটাকে ক্যালকুলেট করলে চলে আসবে 23 প্লাস 12.5 মাইনাস 0.35 হুইচ ইজ 35.15 35.15 কিলো নিউটন বলতেছি, সরি মেগা নিউটন। ঠিক আছে, এখানে ফ্যাক্টর অফ সেফটিটা 1 ধরার যে কারণটা সেটা বলি। ফ্যাক্টর অফ সেফটি 1 ধরতেছে কেন? কারণ আমরা তো জানি যে 4 মিলিমিটার যদি আমি সেটেলমেন্ট করাই তাইলে কিন্তু স্ক্রিন ফ্রিকশন ফুললি মোবিলাইজড হবে, মাস্ট, আমরা শিওর একদম। আমি এর থেকেও বেশি করতেছি, কত করতেছি, 6 করতেছি, তার মানে হবেই হবে মাস্ট, এটা না হয় আর কোনো চান্স নাই, কিন্তু এটা শিওরলি হবে। সেই কারণে আমার কিউএফ এর জন্য ফ্যাক্টর অফ সেফটি কত আসে? 1 আসে। ওদিকে কিউবি দেখেন অলরেডি আমরা কমাই ধরতেছি, এটা 23-এর থেকে বেশি হবে সেটাই শিওর আমি। এখন ধরছি আরো কম 12.5, তাহলে এটা থেকে আমি আবার ফ্যাক্টর অফ সেফটি দিতে যাব না, কিন্তু যেহেতু আমাকে বলে নাই দিতে, এক্সট্রা করে বলে দিলে আমরা করতাম, তো যেহেতু বলে নাই সে কারণে আমরা নিজে থেকে দিতে যাব না। তাই আমার রেজাল্ট আসবে 23 প্লাস 12.5 মাইনাস 0.35 হুইচ ইজ 35.15। আমি যদি কোনোভাবে ইনশিওর করতে পারি যে 6 মিলিমিটারের বেশি সেটেলমেন্ট এখানে হবে না, তাহলে আমি এটাকে অ্যালাউবল ক্যাপাসিটি হিসেবে ধরতে পারবো। আর যদি আমার আনসার্টেনিটি থাকে তাহলে দেখেন এরকম কমায় কিন্তু 19.65 ধরে করতে হচ্ছে, কারণ আনসার্টেন বিষয়টা। ওকে, এবার আমরা থার্ড পার্টটাতে যাই, দেখি থার্ড পার্টটাতে কি বলা হয়েছে। আগে কোয়েশ্চেনটা একটু পরে আসতে হবে। কোয়েশ্চেনটাতে বলছে কি যে দ্য অ্যালাউবল লোড ফর এ ফ্যাক্টর অফ সেফটি অফ 2, তার মানে এখানে ফ্যাক্টর অফ সেফটি বলছে, এবং দ্য সেটেলমেন্ট অ্যান্ড দ্য সেটেলমেন্ট, তার মানে সেটেলমেন্ট এবং ফ্যাক্টর অফ সেফটি, এখানে দুইটা কথাই বলছে, বাট সেটেলমেন্টটা যে কত সেটা কিন্তু মেনশন করে নাই, রাইট? এটা কিন্তু মেনশন করে নাই। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে আমি নিয়মটা বলতেছি, এটার খুব পারফেক্ট রিজনিং হয়তো আমি দিতে পারবো না, মানে কনভিন্স করাইতে পারবো না যে এটাই হওয়া উচিত, বাট কি করতে হবে সেটা আমি বলে দিতে পারবো। করতে হবে কি, সবার আগে আপনি দেখবেন যে আমার কিউএফটা কত ডেভেলপড হচ্ছে। কিউএফ এর কথা আমরা সবাই জানি ছোটকাল থেকে, সেটা হচ্ছে 23 কিলো নিউটন এখানে ডেভেলপ হবে। এই যে এখানে 23 কিলো নিউটন কিউএফ ডেভেলপ হবে। এরপরে আমরা কিউএফ এর উপর ফ্যাক্টর অফ সেফটিটা অ্যাপ্লাই করবো, হুইচ ইজ কিউএএফ, মানে অ্যালাউবল স্ক্রিন ফ্রিকশন। এটা আসবে কিউএফ বাই ফ্যাক্টর অফ সেফটি বলছে 2 বলাতে আমার ভ্যালুটা হয়ে যায় কত? 23/2। হিসাব করে দেখি, 23/2 11.5। তাহলে এখানে আসে 11.5 মেগা নিউটন। এখন এই 11.5-এর জন্য কতটুকু সেটেলমেন্ট হচ্ছে এটা আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে এই হচ্ছে আমার 10, এই হচ্ছে আমার 15, তাহলে 11, 12, 13, 14, 15 এরকম ধরতে পারি। তো 11.5 এখানে কোথাও থাকবে। এই বরাবর যদি আমি উপরে যাই এবং সেটা বরাবর যদি আমি বামে চলে যাই, বামে চলে গেলে সেটা কিন্তু 2-এরও অর্ধেকেরও খুব কমে পড়তেছে না, অর্ধেকের একটু উপরে পড়তেছে এরকম। এটা কত বলা যায়? এটাকে 1.2, 1.3 এরকম বলা যায়, কারণ 1 কোথায় আমাদের? 1 তো মাঝখানে, এখানে 1, অ্যাকচুয়ালি 1ই বলা যায়, 1.3 না বললেও চলবে। বাট আরেকটু অ্যাকুরেটলি আঁকলে হয়তো আমরা আরেকটু ভালো ভ্যালু পাইতাম, যেমন বইয়ের ভিতরে 1.3 বলছে, বাট আমি আপাতত এখানে 1 ধরে করতেছি। তাহলে সেটেলমেন্ট এট কিউএএফ এটা সমান সমান আসছে কত? 1 মিলিমিটার। তাহলে এখন আমি দেখবো 1 মিলিমিটারের জন্য আমার এন্ড বিয়ারিং কত আসছে। ওই যে একটা সেটেলমেন্ট বলে নাই, সেই সেটেলমেন্ট হিসেবে আমরা এটাকে অ্যাজিউম করবো, ঠিক আছে? আমি সেটেলমেন্টটা যদি ধরি, এই যে এইখানে হচ্ছে আমার 1 দেখেন, তো সেই 1-এর করেসপন্ডিং ডানে যাব, ডানে যাওয়ার পরে উপরে যাব, উপরে গেলে এখনের ভ্যালুটা কত আসতেছে? এটা যদি 5 হয়, এটা বড় জোর কত আসছে? ধরেন 3, এর বেশি তো আসার কথা না, বা 2.5, মাঝামাঝি দেখতেছি অনেকটা, আপাতত এখানে 3 ধরতেছি। তো আমরা এখানে বলতে পারবো যে আমার এখানে কিউ বি যেটা আসছে সেটা কত? সেটা কিন্তু আমার 3 মেগা নিউটন আসছে। এখন এই 3 মেগা নিউটনটা কার মাঝে পড়ে গেছে? দেখেন 3 মেগা নিউটনটা কিন্তু পসিবল রিকম্প্রেশন যেটা ছিল, পসিবল ডেব্রিজ কম্প্রেশন, সেটার মাঝে পড়ে গেছে। তো এরকম যখন মাঝে পড়ে যায় তখন আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি এটাকে নেগলেক্ট করতে পারেন, বাদ দিয়ে দিলেন, অথবা এটার ভিতরে ফ্যাক্টর অফ সেফটি অ্যাপ্লাই করে এটাকেও রেখে দিতে পারেন অঙ্কের ভিতরে। তো আমি আপাতত এখানে নেগলেক্ট করতেছি, নেগলেক্টিং অ্যাজ পসিবল ডেব্রিজ কম্প্রেশন হচ্ছে কত? as 3 meganewton is less than 6 meganewton which is due to loose material। এটা হয়েছে কি, যখন আমরা পাইলটাকে ড্রাইভ করতেছিলাম বা পাইলটাকে ঢুকাইতেছিলাম তখন আর কি খসে খসে পড়ে গেছে জিনিসটা নিচে, সেই কারণে। তো এটাকে যদি নেগলেক্ট করি তাহলে আমার কিউ অ্যালাউবল যেটা, সেটার মধ্যে কি থাকে? সেটার মধ্যে থাকে আমাদের শুধু কিউ এফ হুইচ ইজ 23, সেটাকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করলাম, বিয়োগ করে দিব 0.35। তাহলে এটাকে যদি আমি হিসাব করে ফেলি তাহলে আসে 23/2 মাইনাস 0.35 হুইচ ইজ 11.15 মিটার বলতেছি, মেগা নিউটন।
এমনি ইউনিট ভুল করে আসলে পরীক্ষার নাম্বার দিবে আমার একদম ভালো করে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম 11.15 মেগা নিউটন আসে আমাদের এখান থেকে রেজাল্ট। তাহলে এই অঙ্কটার ভিতর আমার কি বলা ছিল? এই অঙ্কটার ভিতরে আমাকে বলছিল সেটেলমেন্ট এবং ফ্যাক্টর অফ সেফটি দুইটাকে একসাথে কনসিডার করে করতে। সেক্ষেত্রে আমরা অঙ্কটাকে এইভাবে অ্যাপ্রোচ করব, কিন্তু আমাকে সেটেলমেন্টের ভ্যালুটা বলে দেয় না। সেটেলমেন্টের ভ্যালুটা না বলে আমরা এইভাবে অ্যাপ্রোচ করবো আর কি। ঠিক আছে, তাহলে বোথ সেটেলমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ সেফটি। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। ওকে, সো পাইল লোড টেস্ট নিয়ে আমাদের আসলে আর তেমন কিছু জানা নেই। অঙ্কগুলো মোটামুটি এরকমই আসে, একটা গ্রাফ আঁকতে হয়, গ্রাফ আঁকার পরে সেটাকে ইন্টারপ্রেট করে আলটিমেট লোড ক্যাপাসিটি এগুলো বের করতে হয়। ঠিক আছে, তার মানে অঙ্কগুলো আর করতেছি না, কারণ ওখানে গ্রাফ আঁকতে হবে। তো আমার হাতে আসলে এখন গ্রাফ পেপার নাই যে গ্রাফটা আঁকবো, আর এখানে গ্রাফ আঁকাটাও বেশ সময় সাপেক্ষ হবে। তো গ্রাফ আমরা আঁকতে পারি, গ্রাফ নিয়ে আমাদের টেনশন নেই, একটু প্র্যাকটিস করে নিলেই হবে। তো গ্রাফ আঁকার পরে বাসায় দুই একটা প্র্যাকটিস করে নিলে আমাদের হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি। নেক্সট ভিডিওতে আমরা যদি সময় পাই তাহলে অন্য কিছু নিয়ে কথা বলবো।